প্রথম ব্যাচ শেষের দিকে না, আপনাদের থেকে একটু আগায় আছে, একটু আগায় আছে, কারণ আপনারা তো কয়টা ক্লাস পরে জয়েন করছেন, ওরা একটু আগায় আছে। দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়, হ্যাঁ। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা এই অবস্থায় দেখছি, তাই না? আমরা যেটা তৈরি করছিলাম যে হোম পেজের জন্য আলাদা একটা টেমপ্লেট পেজ তৈরি করছিলাম, যেখান থেকে আমরা এখন হোম পেজের এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি হোম পেজের মধ্যে কি কন্টেন্টগুলো আছে? নাই। জাস্ট আমরা কি করছি, এটা কাস্টম টেমপ্লেট তৈরি করছি এবং এখানে স্ট্যাটিক যা ইনফরমেশনগুলো আছে সেটাই দেখাচ্ছে। তো একটা ব্যাপার এখানে বলে রাখি যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে উইজেটগুলো, এগুলো কিন্তু কোনো ব্লগের পোস্ট না, এগুলো কিন্তু প্রোডাক্ট। এবং আমরা প্রোডাক্টের জন্য একটা কাস্টম পেজ টেমপ্লেট, আরে সরি, কাস্টম পোস্ট টাইপ তৈরি করব। সেই পোস্ট টাইপ থেকেই আমাদের এই প্রোডাক্টগুলো এখানে, মানে এই পেজে ম্যাক্সিমাম 2টা বা 3টা দেখাবে, আমরা কন্ডিশন করে দিব যে 2টা বা 3টা বেশি দেখাবে না। আর আমাদের আরেকটা পেজ যেটা, সেটা হচ্ছে এই যে বাই ইউজার্স যে পেজটা থাকবে, এই বাই ইউজার্স পেজে গিয়ে স্টোর পেজটা পাবে, যেটা আমরা HTML দিয়ে রূপান্তর HTML তৈরি করছিলাম। ওখান থেকে সে যখন ক্লিক করবে, দেন সিঙ্গেল সিঙ্গেল যে প্রোডাক্ট পেজ, সেখান থেকে সে দেখতে পারবে। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা দেখা দরকার সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যে পেজ তৈরি করছিলাম, তাই না? তো পেজের কন্টেন্ট তো আমরা এখান থেকে দেখতে পারছি, কিন্তু পেজে যে টাইটেল ছিল এটা তো ভুলে গেছি আমরা। পেজে টাইটেল ছিল না একটা, সেই টাইটেলটা আমরা এখানে অ্যাড করিনি। তো পেজে যদি টাইটেল অ্যাড করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই এই যে মেইন কন্টেন্ট, এর ভেতর গিয়ে আমাদেরকে বলতে হবে যে আমাদের এখানে একটা আমরা যখন কোড করছি HTML, আমাদের একটা এরকম একটা ইয়ে ছিল, ক্লাস ছিল পেজ হেডিং। দেখি তো আসলে ছিল কি না, দেখে আসতে হবে। HTML তখন আমি ফাইন্ড করি, আছে পেজ হেডিং। তো আমরা এখানে কি করলাম যে H2 দিলাম পেজ হেডিং। এখন এখন কীভাবে লিখবো এখানে? এখন এখানেও কিন্তু একই, মানে ওয়ার্ডপ্রেস কিন্তু খুবই সোজা একটা জিনিস। জাস্ট আপনাকে কী করতে হবে, যে যেই সেকশনে আউটপুট চান, যেটা আউটপুট চান ওইটা বলতে হবে, গেট দ্য টাইটেল। তার মানে এই লুপের মধ্যে যে পোস্টটা পেজে আপনি যাবেন, লুপ বলতেছে যে পেজে যাবেন সেই পেজের নাম বা কন্টেন্ট দেওয়া হবে। তাহলে আমরা এখন রিফ্রেশ করি, আসে নাম, কিন্তু নাম আসার কারণে কিন্তু ওভারফ্লো করছে এটা, তাই না? আমাদেরকে এই সেকশনটা এখন ক্লিয়ার করে দিতে হবে। এটাকে ক্লিয়ার করতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে এই যে ইনফো আছে বা আমাদের পেজ মেইন কন্টেন্টের ভেতর যে পি আছে, এই পিগুলোকে কী করতে হবে? আমাদেরকে ক্লিয়ার বোধ করে দিতে হবে। তো আমরা মেইন কন্টেন্টে আসি। মেইন কন্টেন্ট খুঁজি পাই, দেখি এখানে মেইন কন্টেন্ট এই যে পি, এইখানে এসে আমাদেরকে বলতে হবে ক্লিয়ার বল। আরেকটা ব্যাপার করতে পারি যে মেইন কন্টেন্টে তো অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এখানে প্যারাগ্রাফ মনে হয় এখানে কয়েকটা কয়েকটা প্যারাগ্রাফ না? তো একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ ডিভাইড করতে হবে আমাদেরকে, এই জন্য আমাদেরকে এক্সট্রা একটা প্রপার্টি নিতে হবে এখানে, ডিক্লারেশন, সেটা হচ্ছে মার্জিন বটম। তাহলে আমরা কি এখানে মার্জিন পাইলাম, তাই না? মার্জিন বটম দিয়ে প্রতিটা আমরা এখান থেকে মার্জিন বটম করে নিলাম। এখন আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এখানে টেক্সট অ্যাড করা দেখছি, কিন্তু আমরা এখানে যদি ইমেজ অ্যাড করি তাহলে আসলে কোনো চেঞ্জ আসে কিনা আমরা দেখি। প্যারাগ্রাফের, হ্যাঁ, মানে এই কন্টেন্ট মেইন কন্টেন্টে যতগুলো প্যারাগ্রাফ থাকবে প্রতিটা প্যারাগ্রাফের নিচে 10 পিক্সেল করে মার্জিন থাকবে। এইটা তবে আরেকটা কাজ করতে পারেন যে লাস্ট যে মার্জিন প্যারাগ্রাফটা হবে এটার নিচে কোনো থাকবে না। হ্যাঁ, লাস্ট লাস্ট অফ টাইপ, টাইপ অফ না, লাস্ট অফ টাইপ। হ্যাঁ, দিলাম এখানে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে এখানে কোনো একটা ইমেজ অ্যাড করবো, তাহলে ইমেজ অ্যাড করতে কী করতে হবে? আমাকে এডিট পেজে দিতে হবে। প্রসেসর অনেক স্লো কাজ করে, এই জন্য এটাও লোড করতে অনেক সময় নেয়। হুম, আচ্ছা। ও, এখানে তো ডিফল্ট কন্টেন্ট আছে, তাহলে ডিফল্টগুলো ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই। জাস্ট আমরা এখান থেকে নেব, এটাকে নেব, আর এটাকে একটু ফিক্স করে নেব। আচ্ছা, তাহলে আমরা কী করতে যাচ্ছি, এখানে একটা আমরা ইমেজ অ্যাড করবো, তাই না? তো ইমেজ অ্যাড করি,
এখান থেকে লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে অ্যাড করা আছে কিনা দেখি, নাই। তাহলে আমরা আপলোড করি, আপলোড করবো হচ্ছে পিকচার্স। এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা আপলোড করি না, এখান থেকে এটাই নেই, আপলোড করলাম। এখানে পিকচার এক্ষেত্রে কিন্তু কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে আপনাদেরকে। যেমন আমরা যদি এসইও বান্ধব করতে চাই, তাহলে ইমেজটা লোড হওয়ার পরই এখানে আমাদেরকে এই মিডিয়া ফাইল লিঙ্ক করবেন অলওয়েজ। মিডিয়া ফাইল এখানে অনেক সময় থাকে কী হয়, অ্যাটাচমেন্ট থাকে, কাস্টম ইউআরএল থাকে, আপনার অলওয়েজ মিডিয়া ফাইল অ্যাড করবেন। তাহলে কী হবে, কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে, মানে ইমেজটা কিন্তু এই অবস্থায় যদি আপনি আপলোড করেন, যে ইনসার্ট করেন, তাহলে কিন্তু এই লিঙ্কটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে শো করবে, মানে ইমেজটা লিঙ্ক হয়ে থাকবে। হ্যাঁ, আর যদি এভাবে করে আপনারা দেন যে অ্যাটাচমেন্ট ফাইল, তাহলে অ্যাটাচমেন্ট এখানে শো করবে, কিন্তু দেখেন এই যে অ্যাটাচমেন্ট। এইভাবে না করে আপনার মিডিয়া ফাইল। আর এটা হচ্ছে সাইজ, যে কত সাইজে নিতে চান এটা। এটা হচ্ছে 4টা সাইজ থেকে, যেটা আমরা মিডিয়াতে দেখে এসেছি, যে মিডিয়া ছিল, মিডিয়াতে কিন্তু দেখছি এই সাইজগুলো ছিল। তো আমরা চাই, হ্যাঁ আমরা চাই যে এখানে এটা লার্জ সাইজে আসুক, লার্জ সাইজটা থাক, এটা পরে আমরা ছোটো করে দিতে পারবো। সাইজটা তো আমরা সিএসএস তে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ অবশ্যই পারি। আর এখানে বলবো কি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা কীভাবে থাকবে আমাদের সেন্টারে, ইমেজটা সেন্টারে থাকবে না, সেন্টারে থাকবে। সো আমরা এখান থেকে জাস্ট করবো ইনসার্ট ইনটু পেজ। দেখেন ইমেজটা কিন্তু সেন্টারেই আছে, এই যেখানে সেন্টার অ্যালাইনমেন্ট অটোমেটিক সেন্টার হয়ে গেছে। এবং দেখেন এই যে লিঙ্ক কিন্তু অলরেডি চলে আসছে এখানে। তো আপনারা যেখানে ইনসার্ট ওর এডিটে যান, তাহলে দেখতে পাবেন যে কোন মিডিয়া লিঙ্কটা আসছে। দেখেন আপনি আপলোড করছেন যেখানে আপলোড ফোল্ডারে, এটা কিন্তু সেভ হয়ে আছে এখন। মানে এই যে এখানে ইয়ার এবং মান্থ ওয়াইজ যে ডিভাইড করা, এটা কীভাবে আসলে হয়েছে, এই যে সেটিংস থেকে মিডিয়াতে যান, এখানে গেলে একটা অপশন আপনাদেরকে দেখাই দিয়েছিলাম ইনস্টলেশন হওয়ার পর, যে ওই অপশনটা যদি চেক করা থাকে, তাহলে আপনারা অলওয়েজ ইয়ার এবং মান্থ অনুযায়ী আপনাদের আপলোডগুলো সেভ করতে পারবেন। এই যে এটা যদি আনচেক থাকে, তাহলে কিন্তু সব এখানে থাকবে, এবং আপনাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হবে। আচ্ছা, তো এটা হলো ইমেজটা আসলে। হ্যাঁ, ইমেজগুলোকে তো এখান থেকেও কন্ট্রোল করা যায়। হ্যাঁ কন্ট্রোল করা যায়, এখান থেকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করা যাবে এখান থেকে। তারপর অ্যালাইনমেন্টটা ফিক্স করে দেওয়া। হ্যাঁ, মানে এটা এখান থেকে সবই করতে পারবেন, যে আপনি ওখান থেকে কিছু না করে এখানে আসেন, আসার পর এখান থেকে আপনি লেফট করেন, রাইট করেন, যেভাবেই করেন না কেন অ্যালাইনমেন্টটা কিন্তু হচ্ছেই, তাই না? তো আমরা ইমেজটা একটু ছোটো করি, কারণ আমাদের এটার ওয়াইটটা বুঝতে হবে। তাহলে এই অবস্থা রেখে আপডেট দিলাম এটাকে। আপডেট হয়েছে, এখন আমরা এটাকে রিফ্রেশ করি। ইমেজটা তো সেন্টার অ্যালাইন ছিল, কিন্তু এটা লেফট অ্যালাইন কেন এখন? এটা লেফট অ্যালাইন, তাই না? এটা লেফট অ্যালাইন হয়ে আছে, কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছি যে আমার সেন্টার অ্যালাইন হয়ে আছে, এবং অ্যালাইনমেন্ট তো ওখানে অলরেডি সেভড, তাই না? আচ্ছা, এবং দেখেন যে বলছিলাম যে লিঙ্ক হয়ে থাকবে, এটা লিঙ্ক হয়ে কিন্তু আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু ওই মিডিয়া আপলোড ওখান থেকে গিয়ে ওপেন হবে ফাইলটা। সো অলওয়েজ আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে এগুলোকে আনলিঙ্ক করে দেওয়া, লিঙ্ক তুলে দিবেন, তাহলে এটা আসবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কীভাবে ওয়ার্ডপ্রেস বুঝবে যে আপনি সেন্টার করছেন, এই জন্য এই প্রপার্টি এই ইমেজটাকে সেন্টার করবে সে। ওয়ার্ডপ্রেস তো জানে না, ওয়ার্ডপ্রেসকে আপনি বলছেন যে সেন্টার করতে হবে, ওয়ার্ডপ্রেস বলতে ঠিক আছে সেন্টার করতে হবে, কিন্তু কার উপর ডিপেন্ড করে সেন্টার হবে? আমরা তো একটা ইমেজকে সেন্টার করতে চাচ্ছি, তাই না? এই জন্য তো আমরা সিএসএস লিখি নেই, কোনো না লিখছিলাম। এই জন্য ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট কিন্তু সিএসএস দেয়, যেটা আপনাদেরকে লিখতে হবে না, বাই ডিফল্ট কিন্তু সিএসএস দিয়ে দেয়। ওটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের কোর সিএসএস। তো ইলেকট্রিসিটি চলে গেছে, ওই জন্য আসলে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ওটা দেখানো পসিবল হচ্ছে না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। wordpress.org/codex.wordpress.org/css ওই ফাইল লিঙ্কে যাবেন, যাওয়ার পর এই দেবেন, এই যে হুবহু এই কোডগুলো আছে, হুবহু একদম নিচ পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটা পুরোটাই কপি করবেন। শুভ ভাই, ও মহম্মদ ভাই, আচ্ছা একটু বসেন। শুভ্র ভাই, না শুভ্র ভাই তো আজকে ক্লাস নেই, আর না আজকে তো ক্লাস নেই, না অনেক ফোন করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কি, এগুলো সব ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড, তাই না? তো আমাদের এখন যদি স্টাইল সেটা আমরা অ্যাড করে দিই, এটা তো ছিল অন্য থিমের, আমরা যেহেতু নেট নেই ইলেকট্রিসিটির কারণে, তো আমরা এটাকে এখান থেকে কপি করলাম, আর জাস্ট আমাদের যে ডিফল্ট যে সিএসএস ছিল, এই ডিফল্টের ইমিডিয়েটলি পরে অ্যাড করে দিব, এগুলোকে প্রেস করে দিলাম, একদম আমাদের এগুলো থাকবে। দেখেন সবগুলো কিন্তু বলা যায় ডাব্লিউপি ক্যাপশন পি, মানে কীভাবে হইতে পারে সেই ডিক্লারেশনগুলো, ঠিক সেগুলো কিন্তু এখানে দেখা দিতে। আর আমরা যেটা আমাদের এই অ্যালাইন দেওয়ার জন্য যেটা কাজ করবে, সেটা হচ্ছে এইটা অ্যালাইন সেন্টার। দেখেন ডিসপ্লে ব্লক করা গেছে, লেফট রাইট অটো করা আছে। এখন এটাকে রিফ্রেশ করেন, লিঙ্কও চলে যাবে, ইমেজটা অ্যালাইনমেন্টও হবে, লিঙ্ক গেছে এবং
ইমেজটাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন অনেকে এমন কাজটা করে যে আমি তো থিম ডেভেলপ করছি, আমার এখানে সিএসএসও আমি যেতেছি, সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, কিন্তু আমার এখানে কাজ করে না, মানে মাথার চুল ছিঁড়ে ফেলে অনেকে এই কাজটা করতে গিয়ে। মানে আমি যখন প্রথম ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখছি, আমার নিজের ক্ষেত্রে এমনটা হয়েছে যে কী ব্যাপার, আমি তো অ্যালাইনমেন্ট করছি, কাজ করে না কেন, এই ব্যাপারটা হয়। কিন্তু পরে আমি যখন মানে ওয়ার্ডপ্রেস মানে সিএসএস লিখে সার্চ করছি, তখনই আমি যে প্রথম ওটা বিষয় করছি যে এই কোডগুলো প্রতিটা থিমে থাকতে হবে, কারণ আমরা তো এইখান থেকেই ইমেজ বা আমাদের টেক্সটগুলোকে মনিটর করি এখান থেকে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখতে হবে আপনাদেরকে, যে এখানে একটা লাইন, এখানে কিন্তু আসলে এটাকে টগল বলা হয়, টুলবার কিন্তু দুইটা থাকে এখানে, হ্যাঁ। পরে আমরা এগুলো টেক্সটগুলোকে রিসাইজ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট। একইভাবে আমরা দেখি যে এখানে যদি বাই উইজেটসে যাই, বাই উইজেটসে গেলে কিন্তু আমাদের কিছুই দেখাবে না। জাস্ট বাই উইজেট পেজে আমরা দেখেন একটা মাত্র ফাংশন আমরা লিখছিলাম কি, পেজ ডট পিএসপিতে না, এই যে এইটা লিখছিলাম না, এইটা তো লিখছিলাম নতুন করে, এইটা লেখার কারণে বাদ বাকি যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখন এখানে টাইটেল শো করতেছে। ঠিক আছে, আমরা যদি এখন হোম পেজে ফিরে যাই, হোম পেজে কি টাইটেল দেখানোর কথা? কারণ হোম পেজেও তো একটা টাইটেল আছে না? আসলে কি দেখাবে হোম পেজের টাইটেল? না, আমাদের এইটাও তো একটা পেজ যে টাইটেল দেখাচ্ছে, তা হোম পেজেও তো একটা টাইটেল আছে, আপনারা খেয়াল করেন, অল পেজে যান, হোম পেজের একটা টাইটেল আছে না, হোম লেখা আছে না, এই যে হোম, এটাও তো পেজ টাইটেল। তো এখানে কিন্তু দেখাবে না, সেটা খেয়াল করেন। দেখাইছে? কেন দেখায় নাই? কারণ আমরা এই যে হোম, এই টেমপ্লেটটা আছে, এইটাই কিন্তু আমার হোম পেজ হিসেবে কাজ করছে, এবং আমি বলিনি যে আমাদের হোম পেজের টাইটেল এখানে দেখান, আমরা অনলি বলছি কি কন্টেন্টটা দেখান, আমরা কিন্তু টাইটেল দেখাতে বলিনি। সো এই জন্য কিন্তু টাইটেল দেখাচ্ছে না। আচ্ছা, একইভাবে আমরা পেজ ডট পিএসপিতে একটা মাত্র ফাংশন কল করার কারণে সবগুলো কিন্তু এখন কন্টাকাস বলেন, গ্রিন বলেন, সবাই কিন্তু এখন আমাদের অটোমেটিক টাইটেলগুলো দেখাচ্ছে, আমাদের কিন্তু পুরো হাত দিতে হচ্ছে না। আচ্ছা, এবার বাই ইউজার্স পেজে যাই। বাই ইউজার্স পেজটা আসলে কি কি হিসেবে ছিল আমাদের কাছে? স্টোর পেজ না? স্টোর পেজ, প্রোডাক্ট স্টোর পেজ। তো প্রোডাক্ট স্টোর পেজটা আমাদের কেমন ছিল? আমাদের দেখি প্রোডাক্ট স্টোর পেজটা কেমন ছিল। এগুলো তো ছিল, এই যে স্টোর পেজ, স্টোর, এটা তো ছিল, এটা তো বায়োজেট পেজটা আমাদের, এই যে বায়োজেটস বাই স্টোর পেজ। যাই হোক, তো আমরা তো এখানে দেখানো দরকার এটা হিসেবে, তাই না? বায়োজেট পেজে আসলে আমাদের এই সব যে উইজেটগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখানোর কথা, কিন্তু আমরা তো একটা নর্মাল পেজ, আমরা কীভাবে এই কাস্টমাইজ পেজটা নিব? এটা তো একটা টোটালি ডিফারেন্ট একটা পেজ, তাই না? নর্মাল পেজের সঙ্গে মিলে না। তো ওই জন্য আমরা যখন হোম পেজকে একটা টোটালি ডিফারেন্ট পেজ বানিয়ে দিয়েছি, পেজ টেমপ্লেট করে, এটাও কিন্তু ঠিক একইভাবে কাজ করবে, তাই না? তাহলে আমরা কী করবো, এটাকে স্টোর পেজটাকে জাস্ট ওপেন করি, ওপেন করলাম, করে হুবহু কোডগুলো কপি করে, অথবা এটাকে আমরা কী করবো, জাস্ট সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিয়ে জাস্ট আমরা এটাকে লোকাল হোস্ট, মানে আপনার যেখানে এটা কাজটা করতেছেন ঠিক সেইখানে আমরা অলরেডি একটা টেমপ্লেট তৈরি করছি, তাই না? তাহলে এই টেমপ্লেটটার নাম কী দিব আমরা? স্টোর ডট পিএইচপি। আর এখান থেকে আমরা দেখাই দিব যে এটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট। হ্যাঁ, টেমপ্লেট নাম মানে আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি এটা একটা টেমপ্লেট পেজ। আপনি যদি টেমপ্লেট নাও লিখেন তারপরেও সমস্যা নাই, বাট ভিতরে কমেন্টটা ঠিক রাখতে হবে। এই যেভাবে আমরা হোমের কমেন্ট দিচ্ছিলাম এইটা ঠিক থাকতে হবে। জাস্ট এটাকে কপি করে, আচ্ছা কপি করার আগে আরও কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা ক্লোজ। এখানে খেয়াল করেন যে আমাদের হেডারটা পর্যন্ত ঠিক থাকবে। আমরা তো এটা স্ট্যাটিক পেজ না এখনও, তো হেডার কোন পর্যন্ত ছিল আমাদের? এই পর্যন্ত হেডার ছিল, এটাকে ক্লোজ করে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। আর এটাকে কী করবো? স্টোর স্টোর পেজ। আর কন্টেন্ট থেকে শুরু করে সাইডবার পর্যন্ত কী ছিল? এই যে গেট সাইডবার না, মেইন কন্টেন্ট বলেন। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এই সাইডবার কোথা থেকে শেষ? এই যে এই পর্যন্ত শেষ। তাহলে জাস্ট এটাকে এই পর্যন্ত তুলে দিলাম এবং এটাকে পেস্ট করলাম। আচ্ছা, সাইডবার পাইছি আমরা আমাদের কন্টেন্টের ইনফরমেশনগুলো পাইছি এখানে। এখন আমরা যে এই পেজটায় আমাদের যে স্টোর পেজ এটা হবে, কীভাবে হবে? তা আমরা অবশ্যই এই পেজটাকে রিফ্রেশ দিতে হবে, কারণ এটা যদি লোড না হয়, আমাদের নতুন টেমপ্লেটটা তৈরি করলাম, এই টেমপ্লেটটা কোনো কাজ করবে না। তো কাজ করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফুটারটাকেও ডাইনামিক করতে হবে। ফুটারটা তো এখানে, তাই না?
তো আমরা একইভাবে এখানে যাই টেমপ্লেটে গিয়ে গেট দ্য প্রোডাক্ট কপি করি, যদি কপি করা ঠিক না বারবার এটাকে পেস্ট করে দিই। আচ্ছা, এবার আমরা দেখি যে বাইজেসের কুইক এডিটে ক্লিক করি। কুইক এডিটে ক্লিক করি, এখানে টেমপ্লেট একটা অপশন আছে, আসছে স্টোর সেভ দিই, আপডেট করি। হ্যাঁ, এখন আমাদের এটা টেমপ্লেটটা পেয়ে গেল এখানে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি পেজটাকে, কি আসতে পারে দেখি। আচ্ছা, এরর লাইন নাম্বার হচ্ছে 159। আচ্ছা 69, গেট দ্য টেমপ্লেট, গেট ফুটার। আচ্ছা, এখানে আমরা দেখি কি সমস্যা হয়েছে, এই পেজটার সঙ্গে মিলাই। অবশ্যই ভুল হয়েছে কোথাও। গেট হেডার, কন্টেন্ট, সাইড বার, কন্টেন্টের হচ্ছে সাইড বার মেইন কন্টেন্ট। আচ্ছা, গেট না এই যেটা হবে, এই যেটা মেইন কন্টেন্ট এটা দেখতে হবে, এই চলে হবে কন্টেন্টের হচ্ছে মেইন কন্টেন্ট। হয় অনেক সময় স্ক্রিপ্ট করতে পারো না, ভুল হয়ে যায়। ওই যে কপি পেস্ট করলেই ভুলগুলো হয়, আমি বুঝতেছি না কোথা থেকে আসতেছে, তাই না? এই জন্য আসলে ঝামেলাগুলো দেখায়। এখন বলতেছে আনএক্সপেক্টেড ইন্ড অফ ফাইল, লাইন নাম্বার 170 বলছে। তো মেইন কন্টেন্ট কোথায় শেষ হয়েছে? এইখানে শেষ হয়েছে, এরপর এখানে শেষ হয়েছে। না, এটাকে এইভাবে করা যাবে না, তাহলে বারবার ভুল হবে এবং এটা নিয়ে আমাদের কাজ করতে করতে তাহলে খবর করে দিবে। স্টোর আমরা পেয়ে গেছি এখানে। আর ফুটারটা হচ্ছে এইটুকু জায়গাতে ফুটার, এখানে আমরা দেখছেন কপি পেস্ট করলে কী ঝামেলা হয়। ফুটার এছাড়াও আরও কিছু কাজ আছে, যেমন কন্টেন্টটাকে নিয়ে আসতে হবে এখানে। যেমন কন্টেন্ট এখানে আছে, কন্টেন্টের সাইড বার হচ্ছে এইটা, এটাকে আমরা তুলে দিই, পুরোটাকে সাইড বার তুলে দিয়ে আমরা এখানে কী করবো, এখন এটাকে আমরা একটু লিখি, এখানে কপি করে সমস্যা নেই, আমাদের এখানে লিখতে হবে পিএইচপি গেট সাইড বার, গেট সাইড বার। এখন পর্যন্ত কী অবস্থা দেখি। আচ্ছা, আসছে, এখন আমাদের সব ঠিক আছে। দেখেন কোডগুলোকে এভাবে কপি পেস্ট না করাই বেটার, নিজে হাতে হাতে লিখলে কোডগুলো নির্ভুল হবে এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, এখন ইমেজগুলোকে অ্যানিমেট করতে হবে। তো ওই যে আগে যে ফাংশনটা লিখছিলাম পিএইচপি গেট যখনই বলবেন তখনই এখো করতে হবে। হ্যাঁ, আর এটাকে অবশ্যই শেষ করে দিতে হবে, এখো গেট কি, কোনো থার্ড পার্টি ফাইল যদি অ্যাড করতে কী লিখতে হবে ভুলে গেছেন, টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, জাস্ট এটাকে কপি করি এই পর্যন্ত। এই শেষে যদি স্ল্যাশটা না জানতে কিন্তু কাজ করবে না। এখান থেকে আমরা কিন্তু এটা জাস্ট এখন ডাইনামিক্যালি পাচ্ছে, বাট এক্স্যাক্টলি কি ডাইনামিক হয়েছে না, আমরা কি এক্স্যাক্টলি ডাইনামিক করতে পারছি? এগুলো কি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড থেকে আমরা নিতে পারতেছি এগুলো? এটা কিন্তু এখনও আমরা স্ট্যাটিকই আছে, জাস্ট আমরা লিঙ্কগুলোকে ডাইনামিক করতেছি। আমরা এগুলোকে কী করবো, আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে একটা প্যানেল থাকবে যে যে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট নামে একটা বা স্টোর নামে একটা আমাদের আলাদা কাস্টম পোস্ট টাইপ থাকবে, যেমন পেজ আমাদের এখানে পোস্ট আছে, এখানে নিচে একটা প্রোডাক্ট নামে একটা কাস্টম আলাদা একটা অপশন থাকবে, সেখান থেকে আমরা অ্যাড নিউ করবো। তো আমরা জাস্ট আপাতত এটা এখানে কমপ্লিট করে রাখলাম, এটা ডাইনামিক করে রাখলাম, কারণ এটা ডাইনামিক, এটা নিয়ে যখন আমরা কাজ করতে যাবো তখন আমাদের সিঙ্গেল যে পেজটা আছে, সিঙ্গেল পেজ, আমাদেরকে ওইটা আবার বুঝতে হবে। ঠিক আছে, সো আচ্ছা এইটা আবার পড়ে গেছে। আচ্ছা, এটা হয়েছে। এখন খুব সুন্দর একটা ব্যাপার, আমি এটাকে এখন আর আপডেট করতেছি না, ডাইনামিক করতেছি না, না করে এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা চাচ্ছেন যে সিঙ্গেল পেজের যে ইনফরমেশনটা, মানে সিঙ্গেল প্রোডাক্টের যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা কী করবে, একটা সিঙ্গেল পেজে দিয়ে দেখাবে, তাই না?
যদি এটা করতে চান তাহলে কিন্তু আমাদেরকে মানে একটা এমন থিঙ্কিং রাখতে হবে, আপনার প্রোডাক্টের নাম বা আপনার এখানে যে নামে পোস্টার তৈরি করতে চান সেই নামটার সঙ্গে মিল রেখে সিঙ্গেল প্রোডাক্টকে কল করতে হবে। যেমন আমরা ব্লগের পোস্ট লিখি না, ব্লগের পোস্টে তো সিঙ্গেল পোস্ট থাকে একটা বা সিঙ্গেল পেজ থাকে। সো অ্যাজ লাইক দিস, এইটা তো একটা মানে ধরেন একটা প্রোডাক্ট ক্যাটাগরি, তো এই একটা প্রোডাক্টটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ তো থাকবে, তাই না? তো এই জন্য এটা একটু অ্যাডভান্স ব্যাপার, যা ওইটা কাজ করতে হলে তেমন কিছুই করতে হবে না আপনাকে। জাস্ট মনে করেন যে আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট আছে এখানে, এটা কিন্তু এইভাবেই লিখা হয়, ওই জন্যই কিন্তু আমি এইভাবে করে মার্ক করে লিখে রাখছিলাম যে সিঙ্গেল প্রোডাক্ট। তার মানে কি আমাদের যে কাস্টম পোস্টারটা তৈরি করব আমরা এখানে, আমাদের এখানে কাস্টম পোস্টারটা তৈরি করব সেটার নাম হবে প্রোডাক্ট। তার মানে যখন আপনি সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করবেন, ওই সিঙ্গেল প্রোডাক্ট ডট পিএইচপি পেজটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে কল করবে। মাথায় রাখেন, ওয়ার্ডপ্রেস চিনে যে একটা যদি কাস্টম পোস্ট টাইপ থাকে, ওই পোস্ট টাইপের আন্ডারে যদি সিঙ্গেল হাইফেন প্রোডাক্ট এমন কিছু থাকে তাহলে কিন্তু সে ওটাকে লোড করে। তার মানে কি, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ওপেন হবে, তাই না? তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে ডাইনামিক করি একটু। আচ্ছা, এটাকে আমরা সেভ দিব। মানে আজকে আমি যে সব পেজগুলোকে ডায়নামিকের লেভেলে নিয়ে যাব, আর নেক্সট দিন আপনাদের সবগুলো পেজকে ডায়নামিক করা হবে। যেমন কাস্টম পোস্টের থেকে এইগুলো এই প্রোডাক্টগুলো আসবে, হোম পেজে কাস্টম পোস্ট শো করবে। এটা হচ্ছে সিঙ্গেল ব্লগ পোস্টও দেখেনি না এখনও, তাই না? এটা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট ডট পিএইচপি নামে সেভ হবে। এটা কিন্তু কোনো কাস্টম টেমপ্লেট না, মনে রাখবেন। এটা জাস্ট কি প্রোডাক্টের সিঙ্গেল পেজ এটা। আর অবশ্যই ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে যেটা কাস্টম পোস্ট টাইপ, যদি এমনটা হইতো যে কার, তাহলে সিঙ্গেল কার, বোঝা গেছে? মানে অবশ্যই সিঙ্গেল কথাটা থাকতে হবে। যেমন আমরা ব্লগ পোস্টের সিঙ্গেল পোস্টটাকে দেখানোর জন্য সিঙ্গেল ডট পিএইচপি নাম ওপেন করি। সো কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রেও কিন্তু এমনটা যে সিঙ্গেল প্রোডাক্ট, মানে যে নামেই কাস্টম পোস্ট টাইপ ওই নামেই একটা সিঙ্গেল প্রোডাক্ট টাইপ বা পেজ টাইপ। তাহলে আমরা একটা সেভ দিলাম। আমাদেরকে তেমন কিছুই এখানে করতে হবে না, জাস্ট আমাদের যে হেডার, এই যে হেডার এখানে শেষ। পিএসপি গেট হেডার দিলাম। সাইড বার এটা এই পর্যন্ত ধরি, সাইড বার তুলে দিই, এই পর্যন্ত লিখি এখানে গেট সাইড বার। তারপরে মেইন কন্টেন্ট ছিল, তাই না? এটাকে তো আমাদেরকে লুপ করতে হবে আবার। বাট বাই ডিফল্ট আমরা এইভাবেই এটাকে রাখলেও আমরা এটা কিন্তু ফ্রন্ট এন্ডে দেখতে পারবো না যতক্ষণ না আমাদের এই অপশনটা ডায়নামিক হয়। এটাকে ডায়নামিক করলে ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি আমাদেরকে কোন পেজ লোড করাবে, এই পেজটা লোড করাবে, ঠিক আছে? আর এই পেজটা যখন আমরা তৈরি করবো তখন কিন্তু এখানে আমাদের এই যে এইগুলো এই প্রোডাক্টগুলো এইটা থাকবে, আমাদের স্ট্যাটিক থাকবে এটা, কিন্তু এগুলো কিন্তু ডায়নামিক্যালি আপডেট হবে। কীভাবে আপডেট হবে বলি, এটার জন্য আমরা কী করবো, কাস্টম ফিল্ড নিব। দেখেন এখানে আমি অপশনগুলো আপনাদের কাছে পরিচিত করে দিই। যেমন মনে করেন যে যদিও নাই, আমরা একটা নতুন পোস্টে যাই, পোস্টে গেলেও কাস্টম ফিল্ডের একটা অপশন পাবো আমরা এখানে। আমাদের কাস্টম পোস্ট টাইপের আন্ডারে কাস্টম ফিল্ড থাকে। হ্যাঁ, এই যে স্ক্রিন অপশনে যাবেন, স্ক্রিন অপশনে গেলেই আপনারা দেখতে পারবেন হচ্ছে এই যে কাস্টম ফিল্ড। খেয়াল করেন নিচের দিকে কি পোস্টের নিচে কিছু আছে? এদিকে কোনো অপশন আছে? নাই। কিন্তু আপনারা যখন এই যে কাস্টম ফিল্ডটা অ্যাক্টিভ করলেন তখন কিন্তু এখানে অপশন চলে আসছে না? তো এখানে যদি এমনটা হয় যে মনে করেন যে এটা হচ্ছে প্রাইস, এইভাবে লিখলেন প্রাইস, অবশ্যই ছোটো হাতে দিবেন। প্রাইস লিখলেন, প্রাইসটা কত, এত, এটাই তো অ্যাড কাস্টম ফিল্ড। অ্যাড হইল, একটা অ্যাড হয়ে গেল। এরপর কি আছে, প্রোডাক্ট কোড, মানে পোস্টের ডায়নামিক পোস্টগুলো যখন ডায়নামিক আপডেট হবে অথবা প্রোডাক্টগুলো যখন ডায়নামিক্যালি আপডেট হবে, প্রোডাক্টের নাম অনুযায়ী, খেয়াল করেন প্রোডাক্টের নাম অনুযায়ী এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি শো করাবে। এমনটা না যে এগুলো কিন্তু স্ট্যাটিক থাকবে, এমনটা না। কারণ আপনি প্রতিটা প্রোডাক্ট যখন অ্যাড করবেন, খেয়াল করেন প্রতিটা প্রোডাক্ট যখন অ্যাড করবেন প্রতিটার জন্যই কিন্তু আপনারা এই ফিল্ডগুলো অ্যাড করবেন এবং ওই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের কিন্তু ভ্যালুটা আপনি এখানে অ্যাড করবেন। কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই তো আলাদা ভেরিয়েশন থাকবে। হ্যাঁ, ভেরিয়েশন আছে এগুলোতে। তো যাই হোক, এটার সঙ্গে আপনারা এতটুকু পরিচিত থাকলেন। এটা নেক্সট ক্লাসে বুঝবেন আপনারা, যখন আমরা ওই নেক্সট ক্লাসে কিন্তু মেইনলি আমরা কাজ করবো এই পেজটা নিয়ে আর এই সিঙ্গেল পেজটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল এই অবস্থায়। এখন
এটা তাহলে স্ট্যাটিক পেজ, এটা আমরা ক্লোজ করে দিলাম এখান থেকে। আমরা এখানে আসি, এবারে যেটা নিয়ে আপনাদের দেখার দরকার, এটাও কিন্তু ঠিক, এখানে কিন্তু আমরা এখন কিছু করতেছি না, কারণ আমাদের তো কাস্টম পোস্টার ক্রিয়েট করাই নেই। সো এখানে হাত দেওয়া এখন বেকার। আমরা আরেকটা করতে পারি যে কন্ট্যাক্ট পেজ, আর গ্রিন হচ্ছে ব্লগ। ব্লগ আমরা সবার শেষে দেখবো, কারণ ব্লগ খুব কঠিন কিছু না, আমরা শেষে দেখবো। এটা আমরা এই কন্ট্যাক্ট পেজটা কাজ করি। কিছু আছে কন্ট্যাক্ট পেজে, আমরা এখানে কুইকলি কিছু কাজ করে ফেলি, কন্ট্যাক্ট পেজ তৈরি করে ফেলি। যেমন আমরা যদি এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজটাই নিই, যেহেতু কন্টেন্ট অল্প আছে এখানে, কাজ করা যাবে এখানে সুন্দর। কন্ট্যাক্ট এই পেজটাকে যদি আমরা ওপেন করি, মনে করেন এখানে ওপেন করলাম, তাহলে এটা আমরা এই কন্টেন্টগুলোই দেখাচ্ছে, তাই না? তো আমরা এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দিই, না এটা ওপেন থাক। আমরা এখানে কী করবো, এই যে কন্ট্যাক্ট পেজটা ওপেন করবো, এখানে কন্ট্যাক্ট পেজটা ওপেন করলাম। এটাতে কাজ করার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে আলাদা একটা কাস্টম পেজ টেমপ্লেট হিসেবেই তৈরি সেভ করবো। এটাকে খেয়াল করেন, এই জন্যই করতেছি কারণ কন্ট্যাক্ট পেজটা কিন্তু অন্যান্য পেজ থেকে আলাদা, ঠিক আছে? অথবা আমরা আলাদা না করেও করতে পারি। যেমন আমরা এখানেই শুধুমাত্র যদি কন্ট্যাক্ট পেজে যাই, সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট পেজে একটু ঝামেলা হবে অবশ্য। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে আমরা নর্মালি যেতে পারবো, সমস্যা হবে না। কিন্তু তার আগে আমরা একটু কন্ট্যাক্ট ফর্মটা ডিজাইন করে ফেলি, যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা আমরা কীরকম দেখতে চাই। সাইড বার এটা, মেইন কন্টেন্ট এটা, আর সিঙ্গেল প্রোডাক্ট। তাহলে আমরা এগুলো ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। এইটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, তাই না? ফর্ম নিলাম, ফর্ম অ্যাকশন এইভাবে রেখে দিলাম, মেথড এগুলো দেখাইছি আগেই, পোস্ট। আমরা যদি এখানে এমন করি যে আমরা প্রতিটি ইনপুটের জন্য একটা করে আলাদা ইনপুট গ্রুপ তৈরি করবো, ইনপুট গ্রুপ, এবং এর ভিতরে আমরা কী করবো, আমাদের ইনপুট টাইপগুলো লিখবো, তাই না? এখানে আমরা লিখবো হচ্ছে, প্রথমে নেব লেভেল, লেভেল পর প্রথমে নিব হচ্ছে আমাদের কন্ট্যাক্টের সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকলো, আমরা লিখলাম যে সাবজেক্ট লিখলাম, এবং এরপর লিখবো কি ইনপুট, এখানে হবে কি টেক্সট, আর নেম হবে, নেম কেন দেওয়া হয় এটা বুঝেছি তো, বুঝেনি প্রথম দিকে ক্লাসগুলোতে। আর আইডি দিব কেন, আইডি দিব এই যে ফরকে রেফার করার জন্য, যাতে করে ওই সাবজেক্টে ক্লিক করলে এই ফরটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে? আর এখানে আরেকটা দেবো কি প্লেস হোল্ডার, কী হবে প্লেস হোল্ডার, টাইপ ইয়োর সাবজেক্ট। আচ্ছা, এই জন্যই গ্রুপ করলাম যাতে করে বারবার আমরা একটা কপি করতে পারি। কপি, আমরা এটাকে পাচ্ছি কি নেম, এটা হচ্ছে নেম, আর তবু এটাও নেম, টাইপ ইয়োর নেম। আবার কপি করে এটাকে, মানে এই জন্যই করতেছি যাতে করে আমাদের এটা মেনটেন করতে সুবিধা হয়। আমরা এই ক্লাসের মধ্যে স্টাইল দিব, সবগুলো স্টাইল হবে। এটা হবে কি নেমের পর কি ইমেল আসে, ইমেল টেক্সট, অবশ্যই টাইপটাও ইমেল হবে, নেম টাইপ ইউর ইমেল। এরপর যেটা করবো সেটা হচ্ছে ইনপুট গ্রুপ। এরপর কী থাকতে পারে, নেমের পর কী থাকে, কমেন্ট বা কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট। আমরা ওইভাবে ইউজ না করে আমরা এইভাবে করি, টেক্সট এরিয়া নিয়ে টেক্সট এরিয়া। নেম হবে কি মেসেজ। অবশ্য এটা আরেকভাবে নেওয়া যেত, এই লেভেলটা অবশ্যই এখানে রাখা যেত, লেভেল অবশ্যই রাখা যায় এখানে। তবে মেসেজটাকে ক্লিক করি, আইডি হচ্ছে, আর এটাও মেন হিসেবে নিলাম। আর কলাম যদি 30টা আছে, আমার রো নিব হচ্ছে 15টা। আর প্লেস হোল্ডার টাইপের মেসেজ। সবশেষে কী আসবে, সাবমিট বাটন। এটা আমরা ইনপুট গ্রুপে রাখবো, বাট এটা হবে সাবমিট, ইনপুটটাই হচ্ছে সাবমিট। আর ভ্যালু কী হবে, সেন্ড দিলাম। আমরা এইভাবে তো পাইলাম। এখন এটাকে তো ডিজাইন করতে হবে, তাই না? ওই জন্য ফর্মটাকে আমরা ধরে কপি করলাম, করে এখানে ডট কন্ট্যাক্ট নামে একটা আলাদা ডিভ নিলাম।
তো এর ভিতরে ফর্মটা রাখলাম। ফর্মকে আমরা সরাসরি ডিজাইন করবো না, আমরা ডিজাইন করবো কন্ট্যাক্টের ভিতরকে রেফারেন্স করে করে। ফর্ম করলাম। এখন কন্ট্যাক্টে আসি, আমরা কন্ট্যাক্টে এসে আমরা যেহেতু এখন স্ট্যাটিকই আছি, তো আমরা স্ট্যাটিকটাই ওপেন করি, পরে এটাকে কপি করবো। আমরা নিচে নামলাম, আপনাদেরকে একটা দেখাই দিই, কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজ এইভাবে লেখার পর আমরা বারবার ওই যে কমেন্ট লিখি না, তো এইভাবে না করে জাস্ট লেখাটা সিলেক্ট করে এই যে ব্লক কমেন্ট দিবেন, তাহলে কমেন্ট হয়ে যাবে। তাহলে এই কন্ট্যাক্টটা কি, কন্ট্যাক্টটা একটা আলাদা ডিভিশন না, কন্ট্যাক্ট ডিভিশনের ভিতরে আছে ফর্ম। এই ফর্মের ভিতর কি আছে, লেভেল আছে না, লেভেল, তারপর আছে কি ইনপুট, ইনপুট আছে। আচ্ছা, তাহলে আপাতত এইভাবেই একটু ডিজাইন করি। ইনপুটের পর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ফর্মের ভিতরে, ইনপুট ফর্মের ভিতরে আছে টেক্সট এরিয়া, টিএক্সটি টেক্সট এরিয়া আছে। আর একটা আছে কি ফর্ম, ওটাও ইনপুট, হ্যাঁ ওটা ওই সাবমিট বাটন যেটা, ওটা ওইভাবেই থাক, সাবমিট বাটন ওইভাবে থাক, সমস্যা নেই। তবে না, ওটা ওইভাবে রাখা যাবে না, কারণ ওটা একটা ইন্ডিভিজুয়াল স্টাইল হবে। ইনপুট টাইপ ওটা হবে সাবমিট টাইপ ইকুয়াল, এটা কি কি বলছিলাম, এটা কি সিলেক্টর, না হোভার লাগবে না আমাদের, এটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট সিলেক্টর। তাহলে আমরা এখন যদি স্টাইল শিটে আসি, বুঝেছে কন্ট্যাক্টের তো ইয়ে নাই, টাইটেল নাই, যাই হোক আমরা ডাইনামিক্যালি এটা টাইটেল নিব। আমরা এখন যদি এখানে আসি, আমরা তো জানি যে আমরা এই লেভেলগুলো তো আমাদের সঙ্গে ইনলাইন হয়ে আছে, তাই না, লেভেলগুলো ইনলাইন হয়ে আছে না এর সাথে, তো আমরা লেভেলগুলোকে কী করবো, ডিসপ্লে ব্লক করবো, জাস্ট ডিসপ্লে ব্লক, ব্লক করলাম। হয়েছে ব্লক, আচ্ছা ব্লক হয়েছে। এখন আমরা চাচ্ছি যে প্রতিটা একটা করে গ্রুপ না, ইনপুট গ্রুপ, তো ইনপুট গ্রুপ ক্লাসটা অ্যাড করা হয়নি অবশ্য, যদি আমরা অ্যাড করি ইনপুট গ্রুপটা, তাহলে কী হয়, কন্ট্যাক্ট লেভেল ইনপুট গ্রুপ আমরা অ্যাড করতে পারবো হচ্ছে মার্জিন, দুই পাশেই মার্জিন অ্যাড করতে পারবো আমরা 5 পিক্সেল 0 পিক্সেল, লেফট রাইটে কোনো পিক্সেল থাকবে না। ওকে, রিফ্রেশ দিলাম, হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা, আচ্ছা এখানে কাজ করেনি, ভালোভাবে কাজ করেনি, একটু বড় করে দিতে হবে, তাহলে কাজ করছে। 10 রাখলাম, 10 রিফ্রেশ। আর এই পেজটাকে আমরা, সরি এই ইনপুটকে আমরা কী করবো, ওয়াইড দিব 200 পিক্সেল, অথবা আর একটু বাড়াই 300 পিক্সেল। আর প্যাডিং দিব হচ্ছে মনে করেন 7 পিক্সেল আর 12 পিক্সেল। বর্ডার কী করবো, বর্ডার নাম করে দিই, হ্যাঁ নাম করে দিলাম, কেন একটু বলতে চাচ্ছি, নাম করে দেবো আউটলাইন কোনটা বলেন তো, এই যে ক্লিক করলে যেটা আসে, এটা হচ্ছে আউটলাইনটা নাম করে দেবো, এটা দরকার নেই আমাদের। আউটলাইন নাম হচ্ছে বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 4 পিক্সেল। কিছুই বুঝতে পারতেছে না তাই না, ক্লিক করলেই কিন্তু বোঝা যায় না, কারণ আমরা এখনও কিছুই অ্যাড করিনি এর জন্য। আর ইনপুটের পর আসলে, আচ্ছা আমরা এটা সেভ দিয়ে দিই, 594 পেজ ইনপুট। আমরা যখন ইনপুটে আমাদের মাউস থাকবে, ওটা কোন স্টেট, হোভার না ফোকাস, হোভার না, মাউস থাকবে, মানে যখন এইভাবে নিব এটা হচ্ছে হোভার, আর ক্লিক করলে এটা হচ্ছে হোভার, আর এটা হচ্ছে ফোকাস। তো আমরা এখান থেকে এটা ইনস্টেট এলিমেন্ট করলাম, করে আমরা জাস্ট এখান থেকে এই ফোর্স এলিমেন্ট স্টেট ফোকাসে গেলাম, তাহলে আমাদের অ্যাট্রিবিউটটা পাইছে। এখন আমরা কী করতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি যখনই ফোকাস হবে তখনই 1 পিক্সেল একটা বর্ডার আসবে, সেটা হচ্ছে 1 পিক্সেল সলিড কি আমরা নিতে চাচ্ছি হচ্ছে 999, এইভাবে থাকবে, তাই না। তাহলে যেটাতেই ফোকাস করবো সেটাতেই হচ্ছে না এখন,
আর যেহেতু স্টেটটা এটা সিলেক্ট করা আছে ওই জন্য বাই ডিফল্ট সিলেক্টই দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর কী কাজ আছে আমাদের? এইটার কাজ। এটাকে আমরা রিফ্রেশ করি এখন একটু। আচ্ছা, রিফ্রেশ করলাম, কিন্তু তারপরেও এখানে আসলে বর্ডার নান না করে আমরা একটা কাজ করি। বর্ডার নান না করে আমরা এটা একদম হালকা করে দিই। হালকা, হ্যাঁ হ্যাঁ, একবার না থাকাচ্ছে একটু থাকা বেটার দিলাম। এখন আসছে। আচ্ছা, তাহলে এটা টেক্সট এরিয়াটা যেটা টেক্সট এরিয়াটা আসলে তো সেম ইফেক্টই হওয়ার কথা, তাই না? তো এটাও আমরা এখানে যাই, কন্ট্যাক্ট টেক্সট এরিয়া, রিফ্রেশ করি। আচ্ছা, চেঞ্জ হয়নি না, কন্ট্যাক্ট ফর্ম বানান ভুল আছে, টেক্সট এরিয়া বুঝতে। আমরা চাইলে আমাদের যে লেভেলগুলো ছিল এই লেভেলগুলোর পরে একটু মার্জিন বটন রাখতে পারি। মার্জিন বটন 5 পিক্সেল দিই আমরা, 5 পিক্সেল রাখলে ভালো দেখাতে পারো। আচ্ছা, 491 এখানে। কোনটা ছিল? সাবমিট। টেক্সট এরিয়ার কাজ তো করে ফেলছি অলরেডি, কিন্তু টেক্সট এরিয়া করলে আমরা কিন্তু ইনপুটের এই যে টেক্সট এরিয়াতে ফোকাস করলে কী হবে এটা কিন্তু বলিনি। তো এটা ওই জন্য এখানে করে দিতে হবে ফোকাস, এই সেটটা এখানে দিতে হবে, আর এটাকে বাদ দিতে হবে। আর ইনপুট টাইপ সাবমিট, এটার ওয়াইড হবে হচ্ছে 120 পিক্সেল। জাস্ট বাই ডিফল্ট যা আছে তাই রাখলাম, ওটাকে ডিজাইন করতে গেলাম না, থাকে এই অবস্থায় থাকে এটা। তাহলে আমরা কন্ট্যাক্ট পেজটা তো পাইলাম, তাই না? এই অবস্থায় পাইলাম আমরা এটাকে। এখন আমরা যদি এটাকে এইভাবে ধরি, যে আমাদের কন্ট্যাক্ট ডট HTML পেতে এটা এমন, আর আমাদের কন্ট্যাক্ট তৈরি করা হয়নি এখনও। আচ্ছা, এটাকে আমরা সেভ দিতে হবে, সেভ অ্যাজ। এটাও হবে টেমপ্লেট কন্ট্যাক্ট। অথবা আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে না, আমরা কন্ট্যাক্টটাকেও আলাদাভাবে টেমপ্লেটে রাখবো, আমরা তার একটা স্বতন্ত্রতা থাকবে। এটা পাচ্ছি আমরা টেমপ্লেট কি কন্ট্যাক্ট না, কন্ট্যাক্ট ডট পিএইচপি। ভুলেও কিন্তু HTML সেভ দিয়ে না, HTML সেভ দিলে কোনো কাজ করবে না। আর এই হুবহু এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু ওয়ার্ডপ্রেসের স্টাইল শিটও পেস্ট করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এই নিচে একদম ওয়ার্ডপ্রেসের CSS আমরা তো একটু আগে যেটা করলাম সেটা ছিল তোমার স্ট্যাটিক, আমরা তো একটু এখানে কপি কাজ করছি, বাট আমরা এখন ওয়ার্ডপ্রেসের CSS কপি করলাম এটা। এই দেখেন ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে এটা, হ্যাঁ এইটা। আর যেহেতু টেমপ্লেট আমরা এখানে নিয়ে নিয়েছি অলরেডি, তো আমাদের হোম পেজটাকে আমরা এখানে কল করি, সরি হোম পেজ বলতেছি, এটা হচ্ছে আমাদের এই যেটা সাইড বার, এইটা মেইন কন্টেন্টের উপর বলতে থাকবে, এটা মেইন কন্টেন্ট পেস্ট করে দিলাম। এটা হচ্ছে কি কন্ট্যাক্ট, এরপর থাকতেছে কোনটা, এটা তো থাকতে দিচ্ছে আমাদের। আর এটা হচ্ছে কি ফুটার, তাহলে এটা পাচ্ছি আমরা ফুটার। আচ্ছা, আসলে সমস্যা নেই, এখানে দেখে আমরা পাচ্ছি ফুটার, টেমপ্লেট ফুটার। পাওয়ারটা দেখো, আচ্ছা তাহলে এটাকে রিফ্রেশ না লাগবে না, থাক। আমরা এখানে তাহলে এটাকে রিফ্রেশ করলাম। আর আমরা এই যে আমাদের পেজে যাই, এবার পেজ কোথায়, পেজ যেহেতু কন্ট্যাক্ট পেজের মধ্যেই আমরা এটাকে অ্যাড করবো, তাই না? তো আমাদেরকে কন্ট্যাক্ট পেজের মধ্যেই তো ওই কী বলে ওটাকে টেমপ্লেটটাকে দেখা দিতে হবে। সো টেমপ্লেট কন্ট্যাক্ট, আমার খেয়াল করেন শুধুমাত্র এতটুকু লেখার কারণেই কিন্তু একটা টেমপ্লেট হিসেবে সে আইডেন্টিফাই হচ্ছে। আপনি যদি এই কোডটাকে নিচেও লিখেন, অবশ্যই PHP-র ভিতর লিখতে হবে, কিন্তু PHP-র ভিতরে আপনি যদি বাইরে লিখেন তাহলে কাজ করবে না, PHP ট্যাগের ভিতরেই আপনাদেরকে ওটা লিখতে হবে। আচ্ছা, লিখলেন,
আমি বারবার উল্টা জায়গায় ক্লিক করে বুঝি না। আমার কিন্তু এগুলো কিন্তু ডাইনামিক না, এটা জাস্ট স্ট্যাটিকগুলো কোডগুলো, ডাইনামিক। স্ট্যাটিক এগুলো। তো এই জন্য আমরা যদি আমরা চাই যে কন্ট্যাক্ট ফর্মটাও আমাদের ডাইনামিক হবে, সো ডাইনামিক হওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, ডাইনামিক্যালি রূপান্তর করতে হবে এই কোডটাকে, তাই না? সো আমরা এইখানে আমরা দেখি সিঙ্গেলটা ক্লোজ করে দিই, এখন স্টোর দরকার নেই আমাদের, আমাদের এখন হোমের সঙ্গে কাজ করতে হবে। সো আমরা এখানে দেখি যে কন্ট্যাক্টের মধ্যে আমরা কী করছি, সাইডবারের পর আমরা কি কোনো লুপ কল করছি, করিনি। এই যে লুপটা ছিল, এই লুপটাকে আমরা জাস্ট কপি করলাম এখান থেকে, কপি করে আমরা কী করবো, মেইন কন্টেন্টের উপরে বসাই দিলাম, তাই না? আর এই মেইন কন্টেন্ট শেষ কোথায়, এই যে শেষ, এখানে আমরা কী করবো, লুপটাকে ক্লোজ করে দিব, পিএসপি কী লিখবো, ইন্ট ওয়াই, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আমরা কী করতে পারি, এখানে কন্ট্যাক্ট আসার আগেই আমরা এখানে দিতে পারি, আমরা তো বলে দিয়েছিলাম যে একটা আমাদের ইয়ে আছে, হেডিং আছে, পেজ হাইফেন হেডিং বললাম। এখন আমরা এখানে বলবো echo get the title। অবশ্যই লুপের ভিতরে এগুলো কাজ করবে অলওয়েজ, লুপ ছাড়া কিন্তু এগুলো কাজ করবে না। এখন আমরা যদি রিফ্রেশ করি কি আসে, কন্ট্যাক্ট আসে কিনা দেখি, আসছে কন্ট্যাক্ট আস, দেখেন সাবজেক্টটা কিন্তু উপরে চলে গেছে। এই জন্য আমরা কী করতে হবে, এটাকে ক্লিয়ার করতে হবে। কোনটায় ক্লিয়ার করবো, এই কন্ট্যাক্টে ক্লিয়ার করবো, ক্লিয়ার বোথ। আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করেন ওয়ার্ডপ্রেসে যদি আমরা ডাইনামিক্যালি আমাদের কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করতে চাই, অথবা যে কোনো ফর্ম, সেটা রেজিস্ট্রেশন ফর্ম হোক, কন্ট্যাক্ট ফর্ম হোক, যে কোনো ফর্ম আমরা যদি তৈরি করতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসে একটা স্পেশাল প্লাগইন আছে, কন্ট্যাক্ট ফর্ম 7। তো আপনারা জাস্ট কী করবেন, যে ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফর্ম এই যে 7 লিখলেই চলে আসবে। অবশ্যই ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন ডিরেক্টরি আছে, এই যে প্লাগইন ডিরেক্টরি, এখান থেকে কিন্তু ডাউনলোড করবেন এটা। হ্যাঁ, তো ডাউনলোড আপনারা চাইলে করতেও পারেন ডাউনলোড, অথবা আপনারা কী করতে পারেন, এটাকে ডাউনলোড না করেও অ্যাড করতে পারেন। কীভাবে অ্যাড করবেন, জাস্ট মনে করেন এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 মানে এই লেখাটা কপি করলেন, কপি করে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন সেকশন আছে এখান থেকে অ্যাড নিউ করবেন, তাহলে বারবার ডাউনলোড করার দরকার নেই, এখানে অ্যাড করবেন, এখান থেকেই ডাউনলোড করা যাবে। এখান থেকে সার্চ করেন। তবে অনেক সময় অনেক কন্ট্যাক্ট ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্মে আমরা যে ক্যাপচার কোড দেখি না, ক্যাপচার কোড, এই ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু ক্যাপচার কোডটা দেওয়া যায়, কিন্তু ডিরেক্টলি কিন্তু এই কন্ট্যাক্ট ফর্ম দিয়ে সেটা আসবে না। কন্ট্যাক্ট ফর্ম দিয়ে যদি ওটা নিতে চান, তাহলে আরেকটা প্লাগইন আছে, রিয়েলি সিম্পল ক্যাপচার, ওই প্লাগইনটার নাম, ওটা ওই আপনার কন্ট্যাক্ট ফর্ম 7-এর সঙ্গেই কিন্তু ওটা আসে। দেখাচ্ছি, এটার কাছে কমপ্লিট করি। এটা এখানে যা পাবেন ওখানে তা আসবে। ইনস্টল হচ্ছে। আচ্ছা, এখানে বলছে কন্ট্যাক্ট সম্ভবত ডাউনলোড হয়েছে কিন্তু অ্যাক্টিভ করতে পারিনি। আচ্ছা, ডাউনলোডও হয়নি। আচ্ছা, আমরা আবার দেখি কন্ট্যাক্ট ফর্ম 7। হ্যাঁ, নেটওয়ার্ক স্লো দেখতেছি। আচ্ছা হোক, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে আপনারা এখান থেকে সার্চ করে নিয়ে, হ্যাঁ সার্চ করে নিয়েও নিতে পারেন এখান থেকে। কিন্তু আমাদের অলরেডি এই কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটা অলরেডি ডাউনলোড করাই আছে, আমাদের অন্য ক্লাসের মধ্যে আমরা ডাউনলোড করছি। আমরা দেখি, অবশ্যই সেটা প্লাগইন ডিরেক্টরিতে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7, আর একটা থেকে রিয়েলি সিম্পল ক্যাপচার, এই দুটো প্লাগইন লাগবে আপনাদের কাজ করার সময়। তো আমরা প্রথমে ব্যাক করি, ব্যাক করে কন্টেন্টসে যাই, কন্টেন্টস প্লাগইনে গিয়ে দুটোকেই পেস্ট করে দিব, পেস্টিসে। আচ্ছা, তাহলে এইটার কাজটা কি? এর তো কোনো কাজ নেই। অ্যাকিসমেটের কাজ অবশ্যই আছে, এটা বিশাল কাজ করে। স্প্যাম কমেন্টগুলোকে সে অলওয়েজ ফিল্টার করে আপনাদের ব্লগকে বা সাইটে। অ্যাক্টিভও থাকে না কেন? অ্যাক্টিভ থাকে কি সব সময়? হ্যাঁ, অ্যাক্টিভ যদি আপনি না রাখেন তাহলে অ্যাক্টিভ থাকবে না। তো
অ্যাক্টিভ রাখতে হবে আপনাকে। মানে এটা কি অ্যাক্টিভ করে রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই অ্যাক্টিভ করে রাখা উচিত। এটা এমন একটা প্লাগ ইন যেটা দিয়ে আপনি দেখা যাবে যে একটা সাইটে আমি যখন প্রথম মানে আমি অ্যাডজাস্টমেন্ট প্লাগ ইনটা একটা সময় আমি ইউজ না করে দেখছি যে কী হয়, ডেইলি কয়েক হাজার করে স্প্যাম কমেন্ট করতো। আর যখন এটা অ্যাক্টিভ রাখতাম তখনই ওই কমেন্টগুলো আসতো না, এই যে বলেই দিতে দেখেন যে প্রোটেক্ট ইউর ব্লগ ফ্রম কমেন্ট অ্যান্ড ট্র্যাক ব্যাক স্প্যাম। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্লাগ ইন, আর লোকাল অংশ তো দরকার পড়ে না এটা। তো আমরা তাহলে প্লাগ ইন পেলাম কি, কন্ট্যাক্ট ফর্ম 7 আর আছে রিয়েলি সিম্পল ক্যাপচা। তাই আমরা ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নিন, অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করলে এখানে নতুন মেনু তৈরি হবে কন্ট্যাক্ট নামে, এই যে কন্ট্যাক্ট নাম হয়েছে। তো কন্ট্যাক্ট নাম থেকে কন্ট্যাক্ট ফর্মসে যান। এখানে বাই ডিফল্ট একটা কন্ট্যাক্ট ফর্ম থাকেই, তো আমরা চাইলে এটাকে রাখতেও পারি, অথবা আমরা নতুন একটা কন্ট্যাক্ট ফর্ম নিতেও পারি। তো রাখার দরকার কি, আমরা আমরা এটাকে এডিট করে ফেলি, নতুন করে তৈরি করা আছে, এডিট করে ফেলি। ওই অ্যাড নিউ যা এটাও তা। এখন এখানে কন্ট্যাক্ট ফর্ম একটা নাম দিতে হবে, আমরা নাম দিলাম কন্ট্যাক্ট আস, আর এখানে সেভ দিব। সেভ দিলে এখানে যে কোডটা পড়তেছে দেখছেন, এখানে একটা কোড চলে আসে না, এই কোডটাই কপি করবেন, করে আপনার কন্ট্যাক্ট যে পেজটা আছে, কন্ট্যাক্ট পেজ খেয়াল রাখেন, কন্ট্যাক্ট যে পেজটা আছে সেখানে কিন্তু পেস্ট করতে হবে আপনাকে। এই যে কন্ট্যাক্ট পেজ এখানে এডিট করতে হবে। এটা একটা শর্ট কোড, ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে বলা হয় শর্ট কোড। শর্ট কোড খুবই সহজ জিনিস। তাহলে আমরা এই শর্ট কোডটা সেখানে পেস্ট করে দিব, দিয়ে আপডেট দিব। তাহলে দেখেন আমরা কিন্তু কাস্টম টেমপ্লেট থেকে অলরেডি এই লিস্টটা পাচ্ছি, তাই না? এখন আমরা যদি আমরা যেহেতু একটা অটোমেটিক একটা ফর্ম পাচ্ছি, এখানে অলরেডি একটা ফর্ম একটা আছে, আর আমরা এখানে একটা ওই ফর্মের শর্টকাটটা সেভ দিলাম, তাহলে তো দুইটা ফর্ম আসার কথা এখানে, একটা ওয়ার্ডপ্রেস কর্তৃক আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, তাই না? তো দেখি আমাদের স্ট্যাটিকটা আসে নাই, আসার কারণ কি? আচ্ছা এখানে কী করছি, কন্ট্যাক্ট ফর্ম আসলে, ও সরি, আমরা তো কল করিনি যে আমাদের কন্টেন্ট আসবে কিনা। পেজের কন্টেন্ট আসার জন্য আমাদেরকে করতে হবে গেট দ্য কন্টেন্ট, এটা কপি করে আমাদের গেট দ্য কন্টেন্ট করে দিই। এই ধরনের ভুল কিন্তু আপনাদের হতে পারে, আমরা তো পেজের কন্টেন্টকে কল করে নিই, ওই জন্য আসেনি, এবার আসবে। আসছে, এখানে একটা কোড আসছে, জাস্ট কোড। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে ডিলিট করে দিই ওই ফর্মটাকে, নতুন ফর্ম নিব আমরা, নতুন নিলাম অ্যাড নিউ, জাস্ট অ্যাড নিউ করেন, বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই ধরবে ওরা। এখানে নাম দেন কন্ট্যাক্ট আস, আর এটা সেভ দেন। অনেক সময় ডিফল্টটাকে এডিট করতে গেলে ঝামেলাটা করে। আচ্ছা আরেকটা কারণে ঝামেলা করতে পারে, সেটা হচ্ছে আমরা গেট দ্য কন্টেন্ট করছি, এই জন্য ঝামেলা করতে পারি। এটা কিন্তু তুলে দিয়ে দেখেন, আর তুলে দিলেও এখন আর দেখাবে না, কারণ আমরা ওই ফর্মটা অলরেডি ডিলিট করে দিয়েছি। কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকেই কাজ করবে তখন, এই যে আইডিটা দেখেন, এই আইডিটা কিন্তু আলাদা হয়ে হয়েছে। তো আপডেট দেন, এরপরেও মনে হয় এটা আসবে না এখানে, কারণ গেট দ্য কন্টেন্ট অলওয়েজ ট্যাগ সহ প্রিন্ট করে। আরেকটা কারণ থাকতে পারে ভাই, বলেন। ফাংশন.php-তে কিন্তু আপনার বলা নাই যে আমি শর্টকাট ইউজ করব, সেটা সে সাপোর্ট করে। এটা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে আপনার কথাটা, কিন্তু এখানে ওই শর্টকাট ইউজ করব বা শর্টকাট সাপোর্ট করবে কি না করবে না এটা না বললেও কাজ করে, কারণ আমরা শর্টকাট ইউজ করতেছি আমাদের কন্টেন্টের ভিতরে। হ্যাঁ মানে ওগুলো দিলে হয় কি, যে জেনুইনলি আপনি প্রতিটা সাপোর্ট অ্যাড করে দিচ্ছেন, এখন কিন্তু কাজ করছে দেখছেন, মানে ওটা দিলেই কাজ করবে এমনটা না, এখন কিন্তু কাজ করছে, আসে না? দুটোই আসছে। তো আমাদের তো নিচেরটা দরকার নেই, এটা দরকার নেই আমাদের, এই কন্টেন্টটা দরকার কোথায়? এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি দরকার আমাদের এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে। আর এই ফর্মটা কোথায় দরকার? আমাদের কন্ট্যাক্ট ফর্ম আসলে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই কন্ট্যাক্টের ভিতরে এগুলো, কারণ কন্ট্যাক্ট ফর্ম বাই ডিফল্ট ও এই কন্ট্যাক্ট স্টার্ট এবং ইন্টের যে ট্যাগটা আছে জেনারেট করে, এটা ও নিজেই জেনারেট করে, সো আমাদের করে লিখতে হবে না, ঠিক আছে? আমরা জাস্ট এটাকে কপি করি, কপি করে জাস্ট আমাদের এই যে এইখানে এসে আমরা এটাকে পেস্ট করি, এই কন্টেন্টটাকে দেখাচ্ছে এখানে, এইখানে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, সেভ দিই। এবার এটার কাজ কিন্তু আর নাই, হ্যাঁ এটা ক্লোজ করে দিই, এবার রিফ্রেশ করি, আসছে হুবহু ফোনটা।
আসছে কিন্তু হুবহু। তো এখন এটা তো আমাদের নিজের তৈরি করা ফর্মটা, তো এইভাবে তো ওয়ার্ডপ্রেস চিনবে না। আমাদেরকে কী করতে হবে, জাস্ট এই ইনপুট টাইপগুলোকে চেঞ্জ করতে হবে। সেই জন্য এই যে জেনারেটেড ফর্ম, এখান থেকে কী করতে হবে, টেক্সট ফিল্ড, এটা অবশ্যই রিকোয়ার্ড থাকতে হবে যেন ইনপুট করে। তারপরে এটার নাম কী ছিল, এদের নেম ছিল কি সাবজেক্ট না, সাবজেক্ট, এটার আইডি ছিল সাবজেক্ট, ক্লাস ছিল না, ম্যাক্স হাইট সাইজ কিছু ছিল না। আর ডিফল্ট ভ্যালু কী ছিল, মানে অ্যাজ এ প্লেস হোল্ডার ছিল এইটাই টাইপ ইউর সাবজেক্ট দিলাম, দিয়ে বলে দিলাম যে এটা প্লেস হোল্ডার আকারে দেখাবে। আসছে আসছে। এখন এই যে শর্টকাটটা আমরা এখানে পাইলাম, আমরা এই জায়গাটায় রিপ্লেস করে দেবো। আউটপুট কিন্তু সেমই থাকবে, বাট আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষায় রূপান্তর হবে এগুলো। আর নিচে যে আরেকটা আমরা শর্টকাট পাচ্ছি, এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা কিন্তু আমাদেরকে এইখানে অ্যাড করতে হবে। কারণ এইটাই হচ্ছে আমাদের মেসেজের বডি, যে কেউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলো আর আমরা এই বডি অনুযায়ী আমরা মেইলের রেসপন্স পাবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের ফর্মের ফরম্যাট এক কথায়। তাহলে আমরা কী করবো, এই জায়গাটা জাস্ট তুলে দিলাম। এরপর কী ছিল, নেম, আমরা আরেকটা তাহলে নেই, এটা কিন্তু থাকবে না, মানে চেঞ্জ করা মতো চলে যাবে। নেম দিলাম, আইডিও ছিল নেম, আর কিছু ছিল না। আর এরপর ছিল হচ্ছে টাইপ ইউর নেম, ডিফল্ট ভ্যালু এইভাবে নিলাম, নিয়ে আমরাটাকে বসা দিলাম। আর এই নেমটা দিচ্ছি হচ্ছে কোথায়, নেমটা দিচ্ছি হচ্ছে এইখানে দিলাম। আচ্ছা, এরপর কী পাচ্ছি আমরা, ইমেল আমরা চাইলে এখানেও ওভাররাইড করতে পারি, কিন্তু দরকার নেই, আমরা নতুন করে ক্রিয়েট করি। আইডি হচ্ছে ইমেল, আর এটা টেক্সট এরিয়া কী ছিল, আর সরি প্লেস হোল্ডার টাইপ ইউর ইমেল, কপি করি, মানে ঘুরে ফিরে কিন্তু আউটপুট সেম, বাট ওয়ার্ডপ্রেসের ভাষায় হচ্ছে এটা। হ্যাঁ না, ওটা পাওয়াটা ওইভাবেই থাকে। আচ্ছা, এটা কোথায় পাচ্ছি আমরা, ইমেল তো দিছি না, অ্যাড করছি। আর তাহলে এই ইমেলটা কোথায় আসবে, ইমেলটা আসবে হচ্ছে এই যেখানে ইমেল, এইখানে আসবে। তারপর ওটা আমরা ডিবেট করতেছি একটু পরে। ইমেলের পর ছিল মেসেজ, রিমোটটা জব করে দেন। হ্যাঁ ওটা হবে, রিমোটটা জব করবেন, এটা যদি ঝামেলা করে দুইবার দেন। আচ্ছা, তাহলে আমরা ইমেল পাইলাম, আমরা এখন হচ্ছে কি মেসেজ, তো মেসেজটা তো ছিল টেক্সট এরিয়া, তাই না? টেক্সট এরিয়া কিন্তু এখানে আছে, দেখেন টেক্সট এরিয়া কোথায় টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া, রিকোয়ার্ড ফিল্ড এটা অবশ্যই। তাহলে আমরা দিলাম যে টেক্সট মেসেজ, আইডিও ছিল মেসেজ, কলাম কতগুলো ছিল আমাদের এখানে 30, আর রো ছিল 15, 30 আর আচ্ছা আমরা হচ্ছে 15টা। ম্যাক্স লেন্থ, ডিফল্ট ভ্যালু কি ছিল আমাদের, টাইপ ইউর মেসেজ, দুইবার দিতে হবে, দুইবার। এটা আমরা পাচ্ছি, এই পুরোটা তুলে দিই জাস্ট এইখানে। দেখেন লেখাগুলো তো আমাদের অনেক কমে গেছে, তাই না? এখন আমরা কী পাবো, একটা এটা এই মেসেজটাকে কপি করবো, এটা কপি করে দিব হচ্ছে আমরা এই যেখানে, এই একই লেনে দিব মেসেজ, তাহলে মানে মেসেজ বডি মিনস হচ্ছে মেসেজ, এইভাবে থাকবে। আচ্ছা, লাস্টলি যেটা সেটা হচ্ছে সাবমিট ফর্ম, তাই না? সাবমিট বাটন, আইডি কি থাকতেছে, আইডি দিচ্ছি আমরা, দেইনি, আর খালি শুধু ভ্যালু দিচ্ছি আমরা, তাই না? আমাদের লেভেল, এই ভ্যালু মানে এটা হচ্ছে লেভেল, দিলাম, কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এখানে তো দরকার নেই এটা, তাই না? তো আমরা এখানে এই জায়গাটা সাজাতে হবে। কীভাবে সাজাবেন, এই যে ফর্ম, এটা কিন্তু আপনার মেইলের যে ওই যে আমরা যখন মেইলের রেসপন্স পাই, যখন নোটিফিকেশন পাই, তখন কিন্তু এটা দেখায় যে ফর্ম অমুক, ওই নাম থেকে আসে। আর মেসেজ বডিতে এসে আপনি পাবেন হচ্ছে, এখানে পাবেন হচ্ছে সাবজেক্ট আসছে, সাবজেক্টের পর কি ছিল, নেম ছিল, তারপর নেমের শর্টকাট কী ছিল, এইভাবে না, নেম। এরপর কী ছিল, নেমের পর কী ছিল, ইমেল না, ইমেল, তাহলে ইমেলের শর্টকাট ছিল হচ্ছে ইমেল। আর এগুলো তো সবই সেমই ছিল নাকি, অন্য কিছু ছিল? এই চারটাই তো ফিল্ড ছিল আমাদের। এখন এই চারটা যদি ফিল্ড হয়, তাহলে আমরা এখন লাস্টে দিয়ে বলতে পারি যে থ্যাঙ্কস, এইভাবে দিতে পারি, একটা গ্রিটিং দিলাম। এটা হচ্ছে মেসেজের বডি, এটা হচ্ছে আমাদের ডাইনামিক যে আমাদের ইনপুট ফিল্ড সেগুলো। আর এটা কি, এই যে মেসেজটা আসলো, মানে এই যে মেসেজটা আমরা এখানে পাবো, কোন মেলে পাবো সেটাই কিন্তু এখানে দিতে হবে, মেইল টু, যে মেইল টু আপনি যেটা চাইবেন আপনার মেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। দেন ফ্রম কোথায়, ফ্রম কোনটা থেকে, এইটা থেকে না, এটা থেকে। আর রিপ্লে টু সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এইটা, মানে এখানে যা লিখবেন এখানেও তা কপি পেস্ট করে দেবেন, নাহলে কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট পাবেন না। আর ইমেল কোনটা,
রিপ্লে টু ইমেল হচ্ছে এটা, মানে রিপ্লে যদি করেন তাহলে এই ইমেলই রিপ্লে হবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে কি, এগুলো হচ্ছে কাস্টমাইজ মেসেজ, যা আপনার মেসেজটা যদি সাকসেসফুলি সেন্ড হয় তাহলে এই মেসেজটা দেখাবে। এটা আপনারা নিজেরা এডিট করতে পারেন, এখান থেকে দেখেন এডিট করা পসিবল হবে। এখানে অনেকগুলো কন্ডিশন অনুযায়ী অনেকগুলো এখানে ফিল্ড আছে যেগুলো আপনারা এখান থেকে চেক করে দিতে পারেন। আচ্ছা আমি এটা চেক করলাম না, আমি জাস্ট সেভ দিলাম। সেভ দিলে এবার কী আসে দেখেন, আউটপুটের রেজাল্ট কোনো পরিবর্তন পাবেন না। পরিবর্তন হয়েছে কোনো হয়নি। আচ্ছা এখানে দেখেন যে এই টেক্সটটা কিন্তু একদম হাইলাইট, মানে একদম একদম ডার্ক, আর এগুলো কি হাইলাইটেড না, মানে একটু হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখেন কোনো চেঞ্জ আছে কিনা, প্লেস হোল্ডার। আচ্ছা আমরা মনে হয় এই যে প্লেস হোল্ডার কথাটা আসেনি এইখানে তাই না, এখানে প্লেস হোল্ডার কথাটা আসেনি। এই প্লেস হোল্ডার না আসার কারণে এই ঝামেলাটা হয়েছে। টাইপ অফ টেক্সট, এই যে এখানে প্লেস হোল্ডার কথাটা আসেনি। এখন সেভ দেন। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে নেম সব নেম হয়ে গেছে। আচ্ছা আমরা মনে হয় চেঞ্জ করিনি নেম। আচ্ছা হচ্ছে ইমেল, এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের তো একটা ক্যাপচা কোড দরকার। হ্যাঁ, ক্যাপচা কোডটা আমরা ঠিক সাবমিট বাটনের উপরে দিব। এখানে অপশন আছে ক্যাপচা কোড নেওয়ার, দেখেন ক্যাপচা আছে না, ক্লিক করলেন, কি বলতেছে নোট টু ইউজ ক্যাপচা ইউ নিড রিয়েলি সিম্পল ক্যাপচা প্লাগইন ইনস্টল, যেটা আমরা অলরেডি ইনস্টল করছি, মানে অ্যাক্টিভেট করিনি। তো আমরা প্রথমে এটাকে সেভ দিই, কারণ আমরা এখন সেভ দিইনি। সেভ না দিলে চেঞ্জগুলো পাবো না। আমরা সেভ দিই, সেভ দিলাম। এবার প্লাগইন ইনস্টল প্লাগইন, এটা দেখছেন, এটা অ্যাক্টিভ করতে বলতেছে, অ্যাক্টিভ করলাম। বুঝছে? এখন যদি আমি কন্ট্যাক্ট ফর্মে যাই, কন্ট্যাক্ট ফর্ম থেকে কন্ট্যাক্ট ফর্মস, এবার যদি এডিট করি, এখন কিন্তু এই এরর মেসেজটা দিবে না, কারণ অলরেডি আমাদের এই প্লাগইনটা ইনস্টল হয়েছে। এখন আমরা যাই ক্যাপচা আসছে, তো এটার নেম ক্যাপচাই থাকবে, ক্যাপচাই থাকলো, আইডি মনে করেন যে ক্যাপচাই থাকলো, এই দুটোর আমরা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন বলতে ক্যাপচার সাইজটা কতটুকু হবে, আমরা মিডিয়াম সাইজের হবে, ঠিক আছে। আচ্ছা এগুলো আমরা কোনো কিছু ধরলাম না, জাস্ট এইটা আর এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপর এখানে দেখেন দুটো কিন্তু শর্টকাট জেনারেট হয়েছে, এটা কি ফর ইমেজ আর এটা হচ্ছে ফর ইনপুট ফিল্ড। দ্যাট মিনস আমাদের কোথাও ইমেজটা দেখতে হবে, দেন না ইনপুট। সো এই মেসেজ বক্সের পরপরই আমরা কী করবো, প্রথমে ইমেজটা দিলাম, এরপর দিব হচ্ছে ক্যাপচা কোড। এইগুলোর কোনো কোড কিন্তু এখানে দিতে হবে না আপনাকে, মনে রাখেন কিন্তু, কারণ এটা তো ক্যাপচা, তাহলে ফির এখানে আমাকে ক্যাপচা কোড চলে আসবে। তাহলে আমরা কী করবো, এখন আমরা সেভ দিই, সেভ দিলে রিফ্রেশ করলেই আমরা এখানে দেখতে পাবো ক্যাপচা কোড চলে আসছে। আসছে ক্যাপচা কোড চলে আসছে অটোমেটিক্যালি। তাহলে আচ্ছা যেটা আমরা পাইলাম এখানে, এখন যদি আপনি কোনো ফিল্ড না পূরণ করে সাবমিট করেন, সেন্ড করেন, দেখেন তো কী মেসেজ দেয়। অবশ্যই এরর মেসেজ দিবে। কী এরর মেসেজ দেয় সেটা দেখি আমরা। বুঝলাম না, এটা এত লোড, মানে এত সময় লাগে কেন লোড নিতে। 60 পোস্ট চালাবো না আমি কখনো, কেমন গরম। আমি যে কোন রিস্ক নিয়ে চালাচ্ছি, আপনি কুলার ইউজ করেন, কুলার আছে, কুলার দিয়েও হয় না। সমস্যার সমাধান আগে চেষ্টা করেন, এটা তো সমস্যা না। আচ্ছা পেজটাকে আমরা রিফ্রেশ করি একবার, বুঝতেছি না এই ফর্মটা তখন থেকেই মেসেজ দিচ্ছে না কোনো। আচ্ছা আমরা এখানে কিছু লিখি, আমরা এখানে কিছু লিখি এবং সেভ দিই। এখানে মেসেজ শো করার কথা, মেসেজ শো করে, বুঝতেছি না এটা লোড করতেছে কিন্তু মেসেজ দেখাচ্ছে না। লোকাল হোস্টের এই প্রবলেমের, মানে লোকাল হোস্টে অনেক সময় অনেক প্লাগইন ডিস্টার্ব করে, এটা হচ্ছে তার প্রমাণ। যেমন আপনি চাইলেই সেন্ড মেইলগুলো সেন্ড হবে না, কারণ এটা লোকাল হোস্ট। আর মাঝে মাঝে তো লোকাল হোস্ট তো আমার মাঝখানে www হয়ে গেছে। কেন? হ্যাঁ, www.localhost.com। কেন আমি দেখছি http:// দেওয়ার পর লোকাল হোস্ট লিখে কাজ করে, কিন্তু www পর কেন?
কি জানি ওরকম হয়ে গেছিল ডাব্লিউডাব্লিউ বা এইচটিভি এরকম কিছু একটা হয়েছিল আর কি। আচ্ছা এখানে নোটিফিকেশনটা এটা দেখাচ্ছে না, নোটিফিকেশন দেখানোর কথা। অবশ্যই দেখাবে, কারণ আমাদের সেই অনুযায়ী এখানে মেজার করাই আছে মেসেজগুলো, যে যদি সাকসেসফুলি সেন্ড হয় সাকসেস, যদি ফেল হয় তাহলে এই ফেল মেসেজটা দেখাবে। তবে আমরা যেহেতু লোকাল হোস্টে আছি, আমাদের এই দ্বিতীয় মেসেজটা দেখানোর কথা, কারণ মেইল আমরা তো মেসেজটা সেন্ড করতে পারতেছি না। এটা এত লেট করতেছে কেন বুঝলাম না। এটা কাজ করবে, আপনারা বাসায় একটা দেখিয়েন, এটা এটা হুবহু যেভাবে দেখা দিলাম অবশ্যই এটা কাজ করার কথা। আমার এই সিপিইউর প্রসেসিংয়ের কারণেই ঝামেলা করতেছে। না ওই যে ইয়েটাও কাজ করেছে, ব্যাকগ্রাউন্ড যেটা আপনার ওখানে কাজ করছিল। হ্যাঁ কাজ করছে, ওটা সুন্দর কাজ করছে। হ্যাঁ কিন্তু এখানে কাজ করতেছে না কেন জানি। ব্যাকগ্রাউন্ডে এখানেও আছে, দেখি আজকে কাজ করে কিনা। এটা কতক্ষণে মেসেজ দেখায়। না আমি যতদিন 32 পিস চালাইছি আমার কখনোই এই প্রবলেম হয় নাই। এই 64 দেওয়ার পর থেকে যত প্রবলেম হয়ে ভুগতেছি আমি, দেখেন এখানে কিন্তু আমার এখনও প্রবলেম আছে। আচ্ছা হোক, আপনারা চেক করছিলেন বাসায় গিয়ে ব্যাকগ্রাউন্ডের প্রবলেমটা? চেক করে দেখিয়ে। আচ্ছা আমরা এখানে ওয়ানে যাই, ব্যাচ ওয়ানেও একটা এরকম সেম কন্ট্রাক্ট ফর্ম তৈরি করা আছে। এখানে কাজ করে কিনা দেখি। কাজ করলে বেশিক্ষণ লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজটা দিয়ে দেয়। এটা তো ইয়ার কারণে হ্যাঁ প্রসেসিং করতে পারতেছে না। যাই হোক আমাদের এখানে কোনো ভুল নেই, ঠিক আছে, এটা হচ্ছে একদম ক্লিন কথাবার্তা, যে আমাদের এখানে কোনো ধরনের ভুল নেই। আমাদের সেটিংস বলেন, এখানে আমরা যেভাবে লিখছি, এখানে যেভাবে লিখছি, এখানে যেভাবে তৈরি করছি, এখানে আমাদের কোনো ভুল নেই। আপনারা এটা বাসায় দেখলেই এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের এখানে কোনো ধরনের ভুল নেই। এটা হয়তো ওই সার্ভারগত কারণে আসলে কোনো প্রবলেম দেখাচ্ছে। আর এটা এখন প্রসেস করে না, এটা খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায়। না পাইলে তো সাথে সাথে দেখেন। হ্যাঁ কিন্তু বুঝতেছি না, যেহেতু লোকাল হোস্ট তো এত সময় লাগে না। আমার এই সিপি প্রসেসিংয়ের কারণেই এমন ডিস্টার্ব দিচ্ছে। ভাই আজকে তাহলে পর্যন্ত হ্যাঁ তাহলে এ পর্যন্ত রাখি। আপনারা মাসবিটা চেক করে দেখবেন, ওই ভাইয়া তো মানে চেক করে দিয়েছিলেন না, তাহলে আপনি এই ফর্মের ব্যাপারটা একটু চেক করে দেখেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আজকে একটু বেশি কিছু করলেন তো, আজকে চেক করতে